বাংলা নিউজগ্রাফের সকল দর্শকদের নমস্কার। আজকে আমরা যে প্রসঙ্গে আলোচনা করব বা যে প্রসঙ্গে আমরা দর্শকদের সামনে তুলে ধরব সেই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। 2026-এর বিধানসভা নির্বাচন আসন্ন এবং আমরা জানি যে বঙ্গ বিজেপিতে রীতিমতনই এখন এই ভোটের লড়াইয়ে অনেকেই ময়দানে নেমেছে, কিন্তু অনেকগুলো বিষয় সামনে আসে। সেটা বঙ্গ বিজেপির তরফ থেকেই আসে যে যারা বিজেপির পুরনো কর্মী, যারা বিজেপিকে দাঁড় করিয়েছে, রক্ত ঝরিয়েছে, পরিশ্রম করেছে, তাদেরকে কোথাও যেন একটু ব্রাপ্ত করে রাখা হয় বা রাখা হচ্ছে বা তাদেরকে দেখা যাচ্ছে না। আমরা আজকে কথা বলবো আমাদের মধ্যে এমনই একজন বরিষ্ঠ মানুষকে পেয়ে গেছি যিনি বঙ্গ বিজেপিতে প্রচুর অবদান রেখে গেছেন এবং হয়তো তারা আজকে মেইন স্ট্রিম মিডিয়াতে বা প্রথম সারিতে তারা আসে না বা তাদের দেখা যায় না। আমি এরকমই একজন মানুষকে আজকে তুলে ধরবো, এরকম একজন মানুষের প্রচুর কথা শোনাবো মানুষের কাছে। তার পরিচয়টা আমি একটু দেব। তিনি হচ্ছেন সমীরণ সাহা। দীর্ঘদিনের বিজেপি কর্মী, দীর্ঘদিন তিনি ঘাম ঝরিয়ে লড়াই করে রক্তপাত করে বিজেপি করেছেন। তিনি 1996 সালে প্রথম বঙ্গ বিজেপি বিজেপিতে যোগদান করেন, বিজেপি শুরু করেন এই পশ্চিমবাংলার বুকে। পশ্চিমবাংলায় যখন বিজেপি ছিলই না বা একটা কি দুটো আসন ছিল, আমরা জানি মুরলীধরে সেইভাবে বিজেপির চিহ্ন দেখা যেত না, শুধুমাত্র একজনই বসে থাকতো এবং তিনি যোগদান করেছিলেন সেই সময় তপন শিকদারের হাত ধরে। এমনই একজন পুরনো মানুষ। তিনি অনেক দায়িত্ব পেয়েছিলেন, যেমন প্রথম রাজ্য কমিটিতে স্পোর্টসের যে সেল, সেই স্পোর্টস সেলের কনভেনার হয়ে তিনি দায়িত্বে ছিলেন, কাজ করেছেন। বীরভূমকে আমরা অনুব্রতর গড় বলি বা যেখানে আমরা বীরভূমের বাঘ বলি অনুব্রতকে। আমরা জানি অনুব্রতের পূর্ব রেকর্ড, আমরা জানি তিনি কিভাবে চড়াম করতেন, গুড় বাতাসা খাওয়াতেন, মানুষকে গাঁজা কেস দিয়ে ভয় দেখিয়ে মামলা দিয়ে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করতেন। ওনার অনেক কারনামা আছে। সেই অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এই সমীরণ বাবু তিনি লড়াই করেছেন। তিনি ওখানকার বিজেপির কনভেনার ছিলেন সেই সময়, কোন সময় 19-20 ওই সময়টাতে। তারপরে তিনি আর একটা গুরুত্বপূর্ণ জায়গা, শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, যে শুভেন্দু অধিকারী এখন প্রথম সারির মুখই বলতে পারি আমরা বঙ্গ বিজেপিতে। তিনি প্রথম সারির নেতা হিসাবে নেতৃত্ব দিচ্ছেন দলকে। তিনি খুবই একটা গুরুত্বপূর্ণ মানুষ, দীর্ঘদিনের রাজনীতিবিদ। তিনি ওনার বাবা, ওনার পরিবার রাজনীতি করেই বড় হয়েছেন, রাজনীতির ঘর থেকে উঠে আসা। সেই শুভেন্দু অধিকারীর জায়গা তমলুক। সেই তমলুকের কনভেনার হিসাবেও সমীরণ বাবু দীর্ঘদিন কাজ করেছেন। 2020 লকডাউনের সময় 20-21 এই সময়টা তিনি কাজ করেছেন। কিন্তু বিষয়টা হচ্ছে তিনি এতগুলো দায়িত্ব পাওয়ার পর, এত নিষ্ঠাভাবে বিজেপির সাথে কাজ করার পর, আমরা 19-21 দেখেছি কিভাবে বিজেপির উত্থান। তিনি এই ধরনের কর্মীদের হাত ধরে ধীরে ধীরে বিজেপি 77 হয়েছে, বিজেপি এদিকে 18টা এমপি পেয়েছে, বিজেপির উত্থান হয়েছে এবং পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যদি প্রধান বিরোধী দল হিসাবে কাজ করে সেটা বিজেপি সেই জায়গায় নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে। কিন্তু যাদের পরিশ্রমে, যাদের উদ্যোগে, যাদের রক্ত জল করা, ঘাম ঝরানো, তাদের সারাদিন ধরে যে কর্মকাণ্ডের মধ্যে দিয়ে তারা বিজেপিকে একটু একটু করে পরিবার থেকে বেরিয়ে যে লড়াইটা করে আজকে বিজেপিকে এই জায়গায় দাঁড় করিয়েছে, তারা আজকে দলের মধ্যে ব্রাপ্ত দেখা যায় না তাদেরকে। কেন? এই সমীরণ সাহার মতন হাজার হাজার কর্মী আছে, হাজার হাজার সৈনিক আছে, বিজেপির সৈনিক, যাদেরকে আজকে আর দেখা যায় না, কোথাও যেন অন্তরালে বা আড়ালে চলে গেছে। এখন যে বিজেপিকে দেখা যায় সেই বিজেপি কারা তাহলে? বিজেপির উত্থানের পর যারা এসছে তাদের কি অবদান আছে এই বিজেপিতে? কিন্তু যাদের আসল অবদান আছে, যারা তিল তিল করে বিজেপিকে দাঁড় করিয়েছে, তারা আজ প্রাপ্ত। আমরা এমনই একজন মানুষের সাথে পরিচয় করাবো, তার কথা শোনাবো এবং আগামী নির্বাচনে কিভাবে এগিয়ে যেতে হবে, এই দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে লড়াই করতে হবে, তারই কথা শোনাবো। সমীরণ বাবু, আপনাকে বাংলা নিউজগ্রাফে নমস্কার। আমরা অনেকগুলো বিষয় আপনার সম্পর্কে দর্শকদের কাছে ইতিমধ্যেই বলেছি। আপনি দীর্ঘদিনের বিজেপির কর্মী, বিজেপির সৈনিক এবং প্রায় 1996 থেকে আপনি বিজেপি করছেন, সেই তপন শিকদারের আমল থেকে। একটু যদি আপনার অভিজ্ঞতাটা বলেন।
দেখুন, এখন বাংলার যা অবস্থা, তাতে শ্রমিকরা যদি রাজ্য সভাপতি হিসেবে এখন নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়, মানে প্রতিষ্ঠিত ইন দি সেন্স যে পুরনো দিনের কর্মীদের যদি সঙ্গে নিয়ে চলাফেরাটা শুরু করে, তাহলে মমতা ব্যানার্জির হাত নড়ে যাবে। না হলে কিন্তু এই জায়গাটা আটকেই থাকবে, মানে এমন আটকে থাকবে, সে কোথাও একটা জায়গাতে গিয়ে মনে হবে যেন বাধ্য হয়ে যাচ্ছি বা কিছু একটা প্রবলেম দেখা দেবে। কারণটা হচ্ছে, আজকে যারা দীর্ঘ সময় রাজনীতিটা করলো, যারা বুথ থেকে মণ্ডল থেকে আরম্ভ করে যারা রক্ত ঝরালো, যারা আমাদের ছেড়েও চলে গেছে অনেকেই, তাদের পরিবারগুলোকে যতক্ষণ না আমরা এই ভোটের মধ্যে সামিল করতে পারবো, ততক্ষণ কিন্তু আমরা পার্থ হয়েই থাকতে হবে আমাদের। কারণ আজকে মনে হচ্ছে একটা এলোমেলো জায়গায় এসে দাঁড়িয়ে যাচ্ছে বিজেপিটা। কেন? মানে বিজেপি তাহলে সংঘবদ্ধ হতে পারছে না। সংঘবদ্ধ যদি করতে পারে, তাহলে বাংলায় পদ্মফুল ফুটবে, এটা একদম কোনো ভুল নেই। যদি এটাকে সংঘবদ্ধ না করা যায়, সেক্ষেত্রে কোথাও যে আটকাবে না। আমার 35 বছরের ক্ষমতাতে আমি বলতে পারি যে মমতা ব্যানার্জির সাথে যদি লড়াই করতে হয়, দল ও মত নির্বিশেষে সবাইকে নিয়ে লড়াই করতে হবে। একদম বুথ স্তর থেকে একদম কর্মী পর্যন্ত সম্পূর্ণ যদি লড়াই করা যায়, তাহলে একটা নতুন দিশা বাংলায় দেখা যাবে। সমীরণ বাবু, আপনি যেহেতু পুরনো দিনের সৈনিক, প্রায় 30-35 বছর ধরে বিজেপি করছেন, আপনি অনেকগুলো সভাপতিত্ব দেখেছেন। তপন শিকদারের হাত ধরে জয়েন করেছেন, তারপরে অনেকেই সভাপতি হয়েছেন, তথাগত রায়, রাহুল সিনহা, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, এখন শ্রমিক ভট্টাচার্য। তো এই যে এতগুলো প্রায় 4-5টা সভাপতিত্ব দেখলেন, আপনার অভিজ্ঞতা কি বলে? মানে কোন সভাপতিত্বে আজকে বিজেপি এই জায়গায় এসে দাঁড়িয়েছে, প্রধান বিরোধী দল হতে পেরেছে? দেখুন, বলতে আমার খারাপ লাগবে না, বা যে রাহুল সিনহা দলটাকে ধরে রেখেছিল, সেই মুহূর্তে দিলীপ ঘোষ যে মুহূর্তে সংঘ পরিবার থেকে আমাদের বিজেপিতে জয়েন করলো জেনারেল সেক্রেটারি হিসেবে, এবং সেই দিন থেকে আমি তার সাথে দৌড়ঝাঁপ শুরু করেছিলাম। এবং তার মধ্যে একটা গুণ আমি দেখেছিলাম, যে কর্মীদের কি করে যোগ্য সম্মান দিতে হয়। যেই মুহূর্তে বসিরহাটে একটা ব্যাপক গন্ডগোল হয়েছিল, রাত্রিবেলা আমাকে ফোন করে বলল কালকে সকালবেলায় তোমাকে ওখানে পৌঁছতে হবে। আমি পৌঁছানোর পরে সে নিজেও ওখানে পৌঁছে গেল। এবং বীরভূমে যেখানে বিপদের সময়, মানে তমলুকে যেখানে আমাদের 52টা গাড়ি জ্বালিয়ে দেওয়া হলো, সেই মুহূর্তে দিলীপ দা ওখানে দাঁড়িয়ে গেল রাত্রিবেলায়, এবং আমাদের সঙ্গে একসাথে কাঁধে কাঁধ লাগিয়ে কাজ করে কলকাতায় ফিরলাম আমরা রাত্রি 3টের সময়। আজকের দিনে বলতে গেলে যে দিলীপ দা কর্মীদের পাশে ছিল, এটা একদম বাস্তব। বাস্তব বলতে, আজ যদি বিজেপি এই যে এখন যে শ্রমিকরা যে জায়গাটায় পৌঁছে আছে, এর পুরোটা অবদান কিন্তু দিলীপ ঘোষের আছে, এর মধ্যে কোনো ভুল নেই। আজকে শ্রমিকরা যদি দিলীপ ঘোষের পথ অনুসরণ করে সবাইকে নিয়ে চলার, একদম বাংলায় পদ্মফুল ফুটবে, এর মধ্যে কোনো ভুল নেই। সমীরণবাবু, তাহলে আপনার বক্তব্য হচ্ছে দিলীপ ঘোষের হাত ধরেই আজকে এত এই উত্থান, এবং প্রধান বিরোধী দলের যে তকমাটা পেয়েছে বিজেপি, সেটা ওই দিলীপ ঘোষের সভাপতিত্বের জন্যই পেয়েছে, বা তার সেই সভাপতি থাকাকালীন যে রেজাল্ট বিজেপির কাছে এসেছিল। আজকে দিলীপ ঘোষ সভাপতি থাকাকালীন এমপি এবং এমএলএ যে জায়গায় পৌঁছেছিল, সেই জায়গার অবদান কিন্তু দিলীপ ঘোষ ছাড়া কাউকে বলা যেতে পারে না। তাহলে যে মানুষটার দলের মধ্যে এতটা অবদান, যার সভাপতিত্বে বিজেপি প্রধান বিরোধী দল হয়ে তার উত্থান হলো, সেই দিলীপ ঘোষকে তারই কেন্দ্র থেকে সরিয়ে দেওয়া হলো, তিনি হেরেও গেলেন।
মানে এই বিষয়টা কেন? তিনি তো তার জায়গায় জেতা একজন এমপি, তিনি কাজ করতেন, তিনি বিজেপিকে একটা মানে চূড়ান্ত সাফল্যের চূড়ান্ত জায়গায় নিয়ে গেছিলেন। আজকে দিলীপ মানে ঘোষকে কোথাও কি তাহলে ওনার সাথেও ষড়যন্ত্র করা হলো, কি মনে করেন? আজকে দিলীপ ঘোষকে সরানোর জন্য আমরা 4টে সিটকে হারালাম। মানে এটা আপনি নির্দিষ্টভাবে বলছেন? একদম আমার 35 বছর অভিজ্ঞতাতে বলছি, যদি দিলীপ ঘোষের জায়গা থেকে সরিয়ে থাকে তার জন্য পার্টি 4টে সিটে লুজার হয়েছে। সেটা মানে কেন? মানে আজকে দিলীপ মানে এটা কি কোথাও দিলীপ ঘোষের সাথে ষড়যন্ত্র করা হলো, নাকি বিজেপি দলের সাথে ষড়যন্ত্র করা হলো? আজকে আমাদের নেতারা যদি দিলীপ ঘোষের জায়গায় থাকতো, বাদবাকি জায়গাটাও দিলীপ ঘোষ দেখে নিতে পারত। আজকে দিলীপ ঘোষের যে সাংগঠনিক ক্ষমতা, আমি শ্রমিকদার সাংগঠনিক ক্ষমতা কম বলবো, এটা আমার দ্বারা বলা সম্ভব নয়। আমি যখন পার্টিতে ঢুকেছিলাম তখন শ্রমিকদের পার্টির জেনারেল সেক্রেটারি ছিল, দীর্ঘদিন পার্টির মধ্যে শ্রমিকদের ঘোরাঘুরি মধ্যেই জেনারেল সেক্রেটারি পদটা অলঙ্কিত করেছে। কিন্তু শ্রমিকরা এখনো পর্যন্ত কেন যে পুরনো দিনের কর্মীদের পাশে নিয়ে লড়াই করলে আমার মনে হয় বাংলায় পদ্মফুল ফুটবে। একদম। সমীরণবাবু, এই যে দিলীপ ঘোষের নাম নিয়ে আপনি বারবার বলছেন যে তিনি থাকলে আরো 4টে সিট বিজেপি হারতো না, কেন? তাদের তাহলে জানার পরও দিলীপ ঘোষকে সরিয়ে দেওয়া হলো কেন, বা কার নির্দেশে বা কার প্রচারণা? মানে এটা কি তাহলে কোথাও দিলীপ ঘোষ বা বিজেপিকে নিয়ে একটা ষড়যন্ত্র হলো? এটা বিজেপিকে নিয়েই ষড়যন্ত্র বলা যেতে পারে। দিলীপ ঘোষকে সরানোটা হচ্ছে বিজেপিরই ষড়যন্ত্র হওয়ার কথা বলবো না আমি, কিন্তু পার্টি ভুল করেছে এটা তো ঠিকই। যার নিজস্ব জায়গা, যে 5 বছর ধরে যে জায়গাটাকে সে তৈরি করলো, সে তারপরেও সে যেভাবে বাংলাকে রাজ করেছে, যেভাবে বাংলার প্রত্যেকটা আনাচে কোনাচে ঘোরাঘুরি করেছে, আমার মনে হয় না এতটা টাইম পার্টিকে কেউ এফোর্ট করেছে। আজকে তার জন্যই কিন্তু আমরা বাংলা থেকে এতটা সিট কম পেলাম, এমপি সিট। সমীরণবাবু, আমরা দেখেছি 21-এর নির্বাচনের পর বা ঠিক ওই সময়ে অনেকেই কিন্তু বিজেপিতে এসছিল, মানে নতুন মুখ দল থেকে। মানে এটা তো গণতন্ত্রের একটা নিয়মই যে দল বড় হবে বা গণতন্ত্রে বিভিন্ন দল থেকে বিভিন্ন দলে যোগদান করবে। হ্যাঁ, আমরা দেখেছি যোগদান মেলাও বসেছিল বিজেপিতে এই 21-এর সময়। বিভিন্ন তারকারা যারা মানে ফিল্ম জগতের সাথে যুক্ত, তারাও সেই সময় এসেছিল, জয়েন করেছিল। একটা বিজেপির মধ্যে যোগদান মেলা চলছিল এবং অনেকেই আবার ছেড়ে চলে গেছে। তো এই যে যারা বিজেপিতে এসছিল, কি মনে হয় তারা কি কোথাও বিজেপির একনিষ্ঠ কর্মী হয়েই বিজেপিতে থাকবে, নাকি এই শুধুমাত্র এই নির্বাচনের সময় এ দল থেকে ও দলে আসা, কিছু ফায়দা পাওয়া বা কিছু টিকুটের জন্য এই ধরনের মনোভাব নিয়ে তারা দল বদল করে? এই যে যারা দল বদল করে, যাদেরকে মানে তৎকাল বিজেপি বলছি, মানে যারা এসছে হঠাৎ করে, মানে তাদের ঠিক এজেন্ডাটা কি থাকে? পুরনো কর্মী হিসাবে আপনার অ্যানালিসিস কি? আমার বক্তব্য হচ্ছে পরিষ্কার। আজকে পার্টি যদি মনে করে যে আমরা অন্য দল থেকে ধরে এনে রাজ করে জিতবো, এটা কখনো হতে পারে না। কেন? মানুষ তৃণমূলকে বিশ্বাস করে না, মানুষ সেই লোকটাকে কি করে ভোট দেবে? অতএব এইটা মানে বলতে চাইছেন মানুষ যেহেতু তৃণমূলকে বিশ্বাস করে না, তৃণমূলের কেউ যদি বিজেপিতে যোগদান করে তাহলে মানুষটা তো একই থেকে গেল, মুখটাও একই থেকে গেল, তাহলে বিশ্বাসযোগ্যতার জায়গাটা মানে কোনোভাবে বাড়ছে না, একই থাকছে মানুষের চোখে, এটাই বলছেন তো? একদম একদম মানুষের চোখে একই থাকছে, যে তৃণমূল সেই বিজেপি। মানে তাহলে কি মুকুল রায়ের কথায় যে বিজেমূল, মানে মুকুল রায় বলেছিল কিন্তু একটা সময় যাহাই বিজেপি তাহাই তৃণমূল, মানে আপনি কি সাথে মুকুল রায়ের কথাটাকে সমর্থন করছেন? একদম একদম, আমি এই বাক্যটাই সমর্থন করছি। আমাদের কর্মীরা যদি দাঁড়ায়, আমার মনে হয় অনেক বড় রেজাল্ট হবে, যে বাংলা জয়ের জন্য কারোর কাছে হাত পাততে হবে না, আমরাই বাংলাকে একদম দিশা দেখাতে পারবো। সমীরণবাবু, কিন্তু বঙ্গ বিজেপিতে যারা এখন প্রথম সারিতে দাঁড়িয়ে লড়াই করছে বা যাদেরকে সচরাচর সংবাদ মাধ্যম থেকে শুরু করে
রাজপথেও বিভিন্ন ইস্যু নিয়ে যাদেরকে এই দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে, মমতা সরকারের বিরুদ্ধে, বা এই অভিষেকের বারবার বলে কয়লা পাচার, গরু পাচার, এই বিভিন্ন রকম দুর্নীতি, তোলাবাজির বিরুদ্ধে যাদের লড়তে দেখা যাচ্ছে, তারা কিন্তু প্রাথমিকভাবে দেখলে বেশিরভাগটাই সেই অন্য দল থেকে আসা দল বদলু অনেকেই আছে। আমরা অর্জুন সিংয়ের ক্ষেত্রে দেখেছি, তিনি কিন্তু বিজেপিতে এসছিলেন, আবার তিনি চলে গেলেন তৃণমূলে, আবার তিনি এখন এলেন বিজেপিতে। এরকম অনেকেই আছে, কৌস্তব বাগচি, একাধিক নাম আছে যারা প্রথম সারিতে দাঁড়িয়ে এখন লড়াই করছে বিজেপির হয়ে। তাহলে বিজেপির যারা নেতা বা বিজেপির যারা পুরনো কর্মী বা যারা দলটাকে এতদিন দাঁড় করিয়েছে, আপনি কি কি মনে করেন যে সেই সব নেতা বা সেই সব কর্মীদের মধ্যে কি কোনো পোটেনশিয়ালিটি নেই যে তারা সেইভাবে লড়াইটা না করে এরা প্রথম সারিতে দাঁড়িয়ে লড়াইটা করছে এবং দল অনুমোদন দিচ্ছে? কিভাবে দেখছেন? দলের অভ্যন্তরীণ ব্যাপার এটা। কেন আজকে যদি পার্টি মনে করে যে পুরনো দিনের কর্মীদের আমরা সামনের সারিতে এনে লাগাবো, কিন্তু দল মনে করে যে তৃণমূল থেকে যারা আসবে তাদেরকে সামনের সারিতে লাগিয়ে যে আমরা জয় করব, জয় বাংলা জয় করব, এটা একদম মুখ্যম ভুল ধারণা। এটার মধ্যে কোনো দিন হতে পারবে বলে মনে হয় না। আজকে যদি বাংলায় প্রতিষ্ঠিত করতে হয় তাহলে বিজেপি পুরনো দিনের লোকেদেরকে সামনের সারিতে এনেই প্রতিষ্ঠিত করতে হবে। আদারওয়াইজ স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে, যেটা মোদিজি চায় বাংলা জয় হলে পরে তাহলে পূর্ণাঙ্গ প্রধানমন্ত্রী আমি হব, কিন্তু এটা বাস্তবে হতে গেলে পরে কর্মীদের ওপরেই মোদিজিকে ভরসা করতে হবে। আমরা জানি যে বরাবরই পশ্চিমবাংলাতে নির্বাচনের সময় পশ্চিমবাংলার একটা ট্রেন্ডই আছে, তারা একটা মুখ দেখতে চায়। যেমন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একটা মুখ, এবং তার মুখকে দেখে তিনি বলেন যে আমাকে দেখে ভোট দিন। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখবেন মোদিজি একটি মুখ, মোদিজিকে দেখে ভোট হয়। তো এইরকম একটা ট্রেন্ড সবসময় রাজনীতির মধ্যে থাকে। তাহলে বিজেপিতে বাংলার মুখকে, বিজেপি যদি সরকার পরিবর্তন করেও সরকারে আসে, সেখানে মুখটা কোথায়? সাধারণ মানুষের কাছেও প্রশ্ন যে বিজেপিতে মুখ কোথায়? বিজেপির মুখকে যে বঙ্গ বিজেপিকে বা বাংলার মানুষকে আগামী দিনে দিশা দেখাতে পারবে। আমাদের পুরনো যারা আছে তার মধ্যে থেকে চিফ মিনিস্টার হওয়ার মতো প্রচুর যোগ্যতামান লোক আছে, আমরা সেটাকে বেছে নিতে পারছি না। সেটা তাহলে দলের ব্যর্থতা? দলের ব্যর্থতা, এটা বলতে পারেন দলের ব্যর্থতা। আমাদের মধ্যে প্রচুর ভালো মুখ বলতে এখন পার্লামেন্টের যদি 100-এ 80% সময় শ্রমিক ভট্টাচার্য পার্লামেন্ট জয় করে থাকে। আজকে মোদিকে দাঁড় করিয়ে সেখানে শ্রমিকদের বক্তব্য শুনতে হয়। কেন? আজকে বাংলার মুখ হচ্ছে শ্রমিকদের বক্তব্য শোনার পরে পার্লামেন্টে দ্বিতীয় কারোর বক্তব্য শোনার জন্য আস্তে আস্তে পার্লামেন্ট ফাঁকা হয়ে যায়। তার জন্য আমাদের কাছে মুখ প্রচুর আছে, সেই মুখকে পাখির চোখ করলে পরে 100-এ 100% চিফ মিনিস্টার হওয়ার মতো আমাদের বিজেপির থেকেই লোক প্রচুর আছে, প্রচুর। সমীরণ বাবু, আমরা বিরোধী দলনেতাকে দেখি যে তিনি যে কোনো ইস্যুতে বা তাকে দেখা যায় বিভিন্ন কর্মীদের পাশে দাঁড়াতে, বা এ প্রান্ত থেকে ও প্রান্ত তিনি ছুটে বেড়ান, নানা রকম কর্মসূচি করেন, ওনাকে মাঠে ময়দানে লড়াই করতে দেখা যান। কি বলবেন, শুভেন্দু অধিকারী কি প্রজেক্ট হতে পারে? দেখুন, শুভেন্দু অধিকারী সত্যি সে একটা দল ছেড়ে আরেকটা দলের মধ্যে এসছে, সে পরিশ্রম করছে, সেই ব্যাপারে আমার কিছু বলার নেই। কেন বলার নেই? পার্টির উপর মহল দেখছে সেটা কোনটা ঠিক কোনটা ভুল। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, আমাদের যারা দীর্ঘ সময় আজকে পার্টিটা করলো তারা কেন মুখ হতে পারছে না? কারণটা, ব্যর্থতাটা কোন জায়গাটাতে ভুল হচ্ছে সেটা বিশ্লেষণ কেন্দ্রীয় নেতাদের করা উচিত সবার আগে। বিজেপির লোকেদের উপরেই ভরসা করতে না পেরে অন্য দল থেকে আসা নেতাদেরকে বিশ্বাস করছে, এটাই বলতে চাইছে। আমার মনে হয় না অন্য দল থেকে নেতা এসে
আমাদের বিজেপিকে খুব বড় জায়গায় নিয়ে যেতে পারবে, এটা আমার বিশ্বাস হয় না। মানে কেন বলছেন? মানে এর আগের নির্বাচন, আমি এর আগের নির্বাচনে মুকুল রায়কেও দেখেছি, তার সঙ্গে আমি একসাথে জড়িয়ে কাজ করেছি। হুম। আজকে আমাদের দল থেকে চলে গিয়ে তৃণমূলের ভাইস প্রেসিডেন্ট হয়েছে এমন একজন ব্যক্তি, সে বিজেপির পুরো অন্দরমহলের সম্পূর্ণ খবরটা নিয়ে গিয়ে এখন প্রতিদিনও তো সেই গুণগানটা গাইতে থাকে যে এই করেছে ওই করেছে। সেই জয়প্রকাশ মজুমদার তো আমাদের পার্টির মধ্যে নেওয়া হয়েছিল কংগ্রেস থেকে এসে, সে তো এখন তৃণমূলে গিয়ে ভাইস প্রেসিডেন্ট হয়ে আমাদেরই কর্মীদের নামে জয়ধ্বনি দিচ্ছেন, আর রাত্রিবেলা হলে পরেই দু চুমুক করে বক্তব্য দিয়ে যাচ্ছে, এই হয়েছে সেই হয়েছে। কিন্তু যদি সে আমাদের দীর্ঘদিন আমাদের পার্টিটা করতো, আমাদের সংবিধানটা সে পড়তো, তাহলে এই জিনিসটা করতে পারতো না। তাহলে এই যে কথাটা বললেন যে তৃণমূলে চলে গেছেন, এইরকম ঘটনা তো বিজেপিতেও ঘটছে সমীরণ দা। কারণ বিজেপিতেও তো ওই তৃণমূল থেকে আসা নেতারাই আজকে প্রথম সারির নেতা হিসাবে নেতৃত্ব দিচ্ছেন, তারাই ফ্রন্টে থাকছেন। তাহলে সেই বিশ্বাসযোগ্যতার জায়গাটা, আপনি যেটা বললেন যে খবর চলে যাচ্ছে, তাহলে এই ক্ষেত্রেও, কারণ ইতিমধ্যেই কিন্তু অনেক অভিযোগ উঠেছে এই বিজেপির নেতাদের এগেনস্টে, যে যারা তৃণমূলের সাথে যুক্ত, এমনকি প্রচুর সংবাদ মাধ্যমেও কিন্তু ইতিমধ্যে খবরগুলো এসছে, বেরিয়েছে, অনেক সংবাদ মাধ্যম খবর করেওছে যে বিজেপির সাথে বিজেপির নেতা তাদের তৃণমূলের সঙ্গে যোগসূত্র আছে। বিভিন্ন জেলায়, বিশেষ করে জেলায় অনেকের সাথে যোগসূত্র আছে, তারা বিজেপির তৃণমূলের এজেন্ট হিসাবে কাজ করে, কিন্তু বিজেপির নেতা, এই ধরনের অভিযোগ উঠছে। তাহলে তো একই বিষয় ঘটছে। আমরা এখনো পর্যন্ত দুটো জায়গাতে আমাদের আলাদা হতে হবে। আমরা যে আসছে তাকেই আমরা টিকিট দিচ্ছি, এটা থেকে সরে আসতে হবে। আমরা যে আসছে তাকেই পার্টিতে ঝান্ডা ধরিয়ে দিচ্ছি, তার ব্যাকগ্রাউন্ডটা দেখা উচিত সবার আগে, সে কোন দল থেকে আসছে। আজকে তৃণমূলের দল থেকে এসে আমাদের সংবিধান কতটুকু পড়াশোনা করবে? আমি এখন পর্যন্ত পুরো সংবিধান পড়ে উঠতে পারিনি, মানে 35 বছর ধরে। আজকে যে দলের সর্বা ছিল হচ্ছে অটল বিহারী বাজপেয়ী জি এবং মুরলীধর যোশীজি, আজকে লালকৃষ্ণ আদবানিজি, তার পরবর্তীকালে মোদিজি। আজকে যারা ওই জায়গা থেকে বাংলাকে দেখতে চাইছে, তাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে আমরা অন্য দল থেকে না নিয়ে আমাদের কর্মীদের ওপরে ভরসাটা প্রকোপভাবে করতে হবে। যতক্ষণ না করবে ততক্ষণ আমার মনে হয় না যে বাংলায় খুব একটা বড় কিছু হবে। সমীরণ বাবু, আপনি যেহেতু দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, বিজেপিটা করছেন, রাজনীতি না বিজেপি, এবং তমলুকে আপনি 20-21 সালে কনভেনার হিসাবে কাজ করেছেন, হলদিয়াতে অনেকগুলো অনুষ্ঠান করেছেন, সেই সময়ও প্রধানমন্ত্রীজি আসতেন। আপনার একটা এরকম ছোট্ট অভিজ্ঞতা যদি শেয়ার করেন, মানে আমাদের দর্শকরাও জানতে পারবে, বা প্রচুর বিজেপির কর্মীরাও জানতে পারবে যে সেই সময় যারা পুরনো কর্মী তারা কিভাবে কাজও করতেন, বা তাদের অভিজ্ঞতাটা কি, একটু যদি বলেন। দেখুন, এই যে মোদিজির প্রোগ্রামটা একটু তুলুন, একটু দর্শকদের দেখান। মোদিজির প্রোগ্রামটা, এই প্রোগ্রামটার জন্য পুরো হলদিয়া বন্ধ ছিল, 3 দিন হলদিয়া বন্ধ ছিল। তারপরেও মোদিজির প্রোগ্রাম হয়েছে। আমাকে দিলীপ ঘোষ রাজ্য সভাপতি বলল, সুমন প্রোগ্রামটা করতে হবে। আমি বললাম প্রোগ্রামটা করব। আমি বাড়ি ছেড়ে 5 দিন ওখানে পড়ে থেকে একের পর এক ট্রেন লাগিয়ে রাত্রিভর লোক আনিয়ে বিভিন্নভাবে তাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে তাদের থাকা থেকে শুরু করে সব বন্দোবস্ত করে আজকে সেই হলদিয়ার প্রোগ্রামটা মোদিজির করতে পেরেছিলাম। এটা আমার কাছে বড় পাওনা 35 বছরের মধ্যে। সমীরণ দা, এই যে বলছেন আপনি যে সেই সময় 5 দিন বন্ধ ছিল, এই ধরনের একটা কথা বললেন যে বন্ধ ছিল, তার তৃণমূল তখন আনঅফিসিয়ালি বন্ধ করে দিয়েছিল, মানে যেহেতু প্রধানমন্ত্রী আসবে বলে এবং তারপরে তো হলদিয়াটা তো শুভেন্দু অধিকারীর গড়, মানে সেই সময় শুভেন্দু অধিকারী মানে তৃণমূলে ছিলেন। আচ্ছা আচ্ছা, ওকে, হ্যাঁ, তারপরে একটু যদি অভিজ্ঞতাটা বলেন। সেই অভিজ্ঞতা থেকে আমার মনে হয়েছিল
যে মানে সেই সময় হলদিয়াতে তাহলে আপনারাই লড়াইটা করেছেন। একদম লড়াই করে, এবং 5 লক্ষ লোক ওই হেলিপ্যাড ময়দানে আমি আনিয়েছিলাম আগের দিন রাত্রিবেলায়। সারা রাত তারা মুড়ি বাতাসা এই জল এই খেয়ে রাত কাটিয়ে সকালবেলা 11টার সময় প্রধানমন্ত্রীজি হেলিকপ্টার নামা থেকে শুরু করে এবং 4টের সময় হেলিকপ্টার চলে যাওয়া অবধি তারা পুরো মাঠটাকে পাহারা দিয়ে রেখেছিলেন। এবং কর্মীরা, ওখানকার কর্মীরা যে কি আনন্দিত হয়েছিল সেই দিনটার কথা এখন মনে পড়লে আমার বুক ফেটে যায়। কেন বলবো আজ বুক ফেটে যায়? যে আমরা ওই প্রোগ্রামটা করতে পারবো এইটাই রাজ্য থেকে তখন বলতে দ্বিধাবোধ করছিল যে প্রোগ্রামটা আদৌ করা যাবে কিনা। যখন প্রধানমন্ত্রী নামলেন তখন মানুষের উল্লাস দেখে প্রধানমন্ত্রী নিজে আমার পিঠ চাপড়েছিল, সেই ছবিটাও এখানে আছে আমার পাশে। আমি চাই যে সেই দিনটাকে আমরা পাথর করে সেই কর্মীগুলোকে আমরা যদি কাজে লাগাতে পারি। বলছেন এই কর্মী, এই ধরনের কর্মী যাদের কথা বলছেন তারা কি সবাই বসে গেছে? সবাই বসে আছে। শ্রমিকরা যদি তাদেরকে হাতের গোড়ায় একদিন ডেকে নেয় তারা জান দিয়ে প্রাণ দিয়ে লড়াই করবে। এবং আমরা মোদিজির প্রোগ্রাম করার পরে 30 জন 32 জন হসপিটালে ভর্তি হয়েছিল। আমি নিজে তাদেরকে ট্রিটমেন্ট করিয়ে কলকাতায় ফিরেছি 5 দিন বাদে। কেন তাদেরকে ওখানে আসতে হয়েছে? এই কারণেই কিন্তু তাদেরকে অমিত শাহর একটা প্রোগ্রাম হয়েছিল, সেই প্রোগ্রামেও 52টা বাস জ্বলে গেছিল। সেই 52টা বাস জ্বলাটাও কিন্তু রাত 3টে অবধি আমরা ওখানে কাটিয়েছি। সেই দিনটাও আমাদের মনে আছে যে 52টা বাস জ্বলে যাওয়ার পরে যে মোদিজির অমিত শাহর প্রোগ্রাম সেখানে হয়েছে। অতএব কর্মীরা চেয়েছে যে বাংলায় বিজেপি পদ্ম ফুল ফুটুক, কিন্তু আমরা কতটা তৈরি এখনো সেটা আমরা বুঝে উঠতে পারছি না। আমরা চাই শ্রমিকদের হাতটাকে শক্ত করতে। শ্রমিকরা যদি একবার আমাদের মতো কর্মীদের পাশে দাঁড়ায় তাহলে মনে হবে বাংলা থেকে মমতা ব্যানার্জিকে সরাতে শ্রমিকদের সেকেন্ডের ব্যাপার আছে। শ্রমিকদের দক্ষ সংগঠক, শ্রমিকদের যদি কর্মীদের পাশে দাঁড়ায় সব কর্মীরা ঝাঁপিয়ে পড়বে 26 সালে বাংলা জয় হওয়ার জন্য। তাহলে শ্রমিকদের সাথে কি আপনারা দিলীপ ঘোষকেও আবার ফিরিয়ে আনতে চাইছেন? কারণ দিলীপ ঘোষ ইতিমধ্যেই ফিরছেন, তিনি অলরেডি আগে যেমন একদমই অন্তরালে একটু চলে গেছিলেন, উনি আবার বিভিন্ন কর্মসূচিতে দেখা যাচ্ছেন, উনি আবার মানুষের মধ্যে ফিরছেন। যদি শ্রমিকদের সাথে দিলীপ দা একসাথে লড়াই করে বাংলা জয়ের ক্ষেত্রে বিরাট অবদান থাকবে, বিরাট জয়ের অবদান থাকবে। শ্রমিকদা এবং দিলীপ দা দুজনে একসাথে লড়াই করলে আমরা সব এক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। 26-এ বাংলা জয় কনফার্ম, এর মধ্যে কোনো ভুল নেই। সমীরণবাবু, একদম অনুষ্ঠানের শেষ প্রশ্ন করব। তাহলে কি আপনার দাবি অনুযায়ী, আপনার 35 বছরের অভিজ্ঞতা অনুযায়ী এটাই আপনি বলতে চাইছেন যে যারা পুরনো কর্মী বা যারা অনেক অভিজ্ঞ লোক আছে, যারা দক্ষ লোক আছে, তাদেরকে এই নির্বাচনের সময় কাজে লাগানো উচিত এবং দায়িত্ব দিয়ে তাদেরকে এগিয়ে দেওয়া উচিত, এটাই আপনি বলতে চাইছেন? তবেই 2026-এ বিজেপি একটা জয়ের মুখ দেখতে পাবে, কি বলেন? আমি হাত জোর করে বলছি যে বাংলার মানুষ আর কোনো দুর্নীতিগ্রস্ত লোককে দেখতে চায় না। বাংলার মানুষ চায় একদম পরিচ্ছন্ন পরিষ্কার একটা মুখ, যে মুখটা হিন্দু পরিবারের মতো হয়ে বাংলাকে একদম রাজ করবে। বাংলা পুরনো কর্মীরা বাংলাকে রাজ করবে। রাজ মানে এইরকম রাজ করবে যে যারা বসে আছে ঘরে কোনায় তারা বাইরে এসে বিজেপির পদ্ম ফুলটা নিয়ে আরেকজনকে এনে বলবে তুমি ভোটটা দাও। কেন? তারা দুর্নীতির কোনো লোককেই তারা পছন্দ করছে না। দুর্নীতির থেকে দূরে থাকতে হবে বাংলাকে। অনেক দুর্নীতি হয়ে গেছে বাংলাকে, 35 তারপরে 15 তারপরে 2, তো ওসব দেখে কোনো লাভ নেই। একদম পরিষ্কার মুখ, যার মধ্যে গ্রহণযোগ্যতা আছে, সেই রকম একটা মুখ বাংলা খুঁজছে এবং বাংলা চায় একদম পরিপূর্ণ। তাহলে বিরোধী দল হিসেবে তো বিরোধী দলেরও অনেক দায়িত্ব আছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কি করা উচিত? এখন আমাদের কাছে বড় মুখ হচ্ছে শ্রমিকদা,
যেভাবে পার্লামেন্ট দাপিয়ে বেড়াচ্ছে, বাংলা তার থেকে অনেক বড় দাপিয়ে বেড়াবে। বাংলার মানুষ শ্রমিকদের ওপরে একদম নির্ভরশীল। বাংলার মানুষ চায় এইরকম একদম ক্লিন ইমেজ পূর্ণ লক্ষ্যে বাংলার এখন কর্মীরা পাশে চাইছে, যাতে 2026 বাংলা জয় একদম নিশ্চিত, কেউ আটকাতে পারবে না। যদি সব কর্মীরা একসাথে শ্রমিকদের সাথে হাত মিলিয়ে চলে, তাহলে আমাদের কাছে যা কর্মী আছে তাতে তৃণমূলের থেকে অনেক বড় কর্মী আমাদের কাছে আছে, অনেক শিক্ষিত লোক আমাদের কাছে আছে, অনেক ভালো ভালো লোক আমাদের কাছে আছে। কোনো দুর্নীতি গায়ে কালি দেওয়া লোক বাদ দিয়ে লড়াই করলে 2026 কনফার্ম বিজেপি পাওয়ারে আসবে। অসংখ্য ধন্যবাদ সমীরণ দা। এত ব্যস্ততার মধ্যে আপনি আপনার 35 বছরের অভিজ্ঞতা এবং কি কি সমস্যায় বিজেপি আছে, সেখান থেকে কিভাবে পরিবর্তন করা যায়, সব দিকেই আপনি দৃষ্টিপাত করলেন, দিশা দেখালেন। অসংখ্য ধন্যবাদ বাংলা নিউজগ্রাফে আপনি সময় দেওয়ার জন্য। নমস্কার।